বন্ধুরা, সকাল থেকেই আরজিকর কাণ্ড নিয়ে তদন্ত নিয়ে যে খবরটা সকলেরই উৎসাহ বাড়াচ্ছিল সেটা হচ্ছে সঞ্জয় রায় ধৃত সিভিক ভলেন্টিয়ার, তার নার্কো টেস্ট হবে এবং তাকে এই জন্য শিয়ালদা এসিজিএম কোর্টে নিয়েও যাওয়া হয়। কিন্তু দুপুরের দিকে যে খবরটা এলো সেটা সকলকে চমকে দিল। শেষ পর্যন্ত না হয়ে গেছে সঞ্জয়ের নার্কো টেস্টে। তার কারণ সঞ্জয় রায় নিজেই বলেছে যে সে এই টেস্ট করাতে চায় না, তার আইনজীবীও সেই একই কথা বলেছে। এখন প্রশ্ন হচ্ছে, নার্কো টেস্টের একদম প্রাইমারি জায়গা হচ্ছে যে যাকে নার্কো টেস্টটা করা হবে তার কনসার্নের জায়গা আছে। সে যদি কনসার্ন না দেয়, কিছুতেই এই টেস্ট করানো যাবে না। এই কথাটা কি সিবিআই জানতো না? হ্যাঁ, অবশ্যই করে জানতো। তার মানে সঞ্জয়ের সঙ্গে যখন সিবিআই কর্তাদের কথা হয়েছে, তখন সঞ্জয় এটাতে সম্মতি জানিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে আদালতে গিয়ে কি এমন হলো যার জন্য সঞ্জয় না করে দিল? কারা তাকে চাপ দিল? কাদের বাঁচাতে সঞ্জয়ের আর হ্যাঁ করা হলো না? সেটা যেরকম রহস্য বাড়াচ্ছে, তার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা উঠে আসছে সেটা হচ্ছে, এবার কি মেডিকেলেও ভুয়ো ডাক্তার চক্র? এই বাংলা ইতিমধ্যেই ভুয়ো শিক্ষক দেখেছে, ভুয়ো আইএএস অফিসার দেখেছে, ভুয়ো পুলিশ দেখেছে। এবার যারা আমাদের জীবন মরণ সমস্যায় দাঁড়িয়ে থাকেন, আমাদের বাঁচান, সেই ডাক্তারির ক্ষেত্রেও কি ভুয়ো জায়গাটা তৈরি হয়েছে? এবং সবথেকে বড় কথা, এই ভুয়ো সেন্টারটা শুধু সন্দীপের হাত ধরে তৈরি হয়ে আরজি করে আবদ্ধ আছে এমন নয়। এই ভুয়ো ডাক্তার চক্র সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে এবং সেই তথ্য উঠে এসছে সিবিআইয়ের দোসর হিসেবে যারা এই তদন্তে ঢুকেছে সেই ইডির হাত ধরে। এর পাশাপাশি পলিগ্রাফ টেস্টে সঞ্জয় যা রিপোর্ট দিয়েছিল, সেইখানে যে রিপোর্ট সামনে এসছে সেটাও কিন্তু মারাত্মক রকম জায়গায় রয়েছে। সেমিনার রুম, এই সেমিনার রুম কিন্তু প্রাইমারিভাবে মেন প্লেস অফ অকারেন্স ভাবা হচ্ছিল, কিন্তু এখন সিবিআই চোখ রয়েছে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে, যেটা এই সেমিনার রুম থেকে অনেকটাই দূরে সন্দীপের চেম্বার ছিল সেখানে। এবং এতটাই সেই জায়গাটা ইম্পর্ট্যান্ট হয়ে পড়েছে যে অভয়ার মা বাবাকে নিয়ে আজকে সিবিআই কিন্তু আরজি করে পৌঁছে গেছে। কেন? অনেক কিছু তথ্য আজকে সিবিআই এবং ইডির তদন্ত ঘিরে সারা দিন ধরে উঠে এসছে, সেগুলোই এক এক করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। শেষ অবধি দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই সঞ্জয়ের যেটা নার্কো টেস্ট সেই বিষয়ে আপনাদের বলি। দেখুন, নার্কো টেস্টের প্রাইমারি ম্যাটার হচ্ছে যে যার বিরুদ্ধে এই নার্কো টেস্টটা করা হবে তার কনসার্নের জায়গা আছে। তার মানে সিবিআই নিশ্চয়ই এতখানি বোকা নয় যে সঞ্জয়ের সঙ্গে তারা এই নিয়ে কোনো কথাই বলেনি, সরাসরি তাকে আদালতে নিয়ে চলে এসছে। বা তাকে যখন কনসার্ন চাওয়া হয়েছে, সে সিবিআইকে মুখের উপর না বলে দিয়েছে, কিন্তু তবুও তাকে আদালতে নিয়ে আসা হয়েছে, যদি সেখানে বিচারপতিকে কোনো রকমে বোঝানো যায় না, মোটেই এরকম জায়গা হতে পারে না। কেননা এই নার্কো টেস্টের ক্ষেত্রে বিচারপতি যেটা করেন, সবার আগে যার উপর এই নার্কো টেস্ট হবে তাকে আলাদা করে নিজের চেম্বারে ডাকেন এবং সেখানে তাকে সমস্ত প্রোজ অ্যান্ড কনস বুঝিয়ে বলেন এবং তারপর বলেন যে আপনার এতে সম্মতি আছে তো। সেই জায়গাটা ইম্পর্ট্যান্ট হয়। সেখানে হ্যাঁ হয়ে যাওয়ার পর এর সেকেন্ড স্টেপ থাকে, সেটা হচ্ছে এবার এজলাসে ফেরত আসেন বিচারপতি এবং সেখানে দুই পক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের যে লড়াই হয়, তারপর ফাইনাল রায়দানটা হয়। সুতরাং সঞ্জয় যদি এটাতে এগ্রি না করতো, তাহলে সিবিআই তাকে ওই আদালতেই নিয়ে আসতো না, বিচারপতির সামনেই তাকে খাড়া করতো না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সঞ্জয় তাহলে সিবিআই কর্তাদের সঙ্গে যখন কথা বলেছিলেন তখন হ্যাঁ বলেছিলেন, এইখানে শেষ মুহূর্তে এসে না বলেছেন কেন? এখানেই হচ্ছে রহস্য। যেটা জানা যাচ্ছে যে সঞ্জয়ের যখন নার্কো টেস্ট করা হবে, আপনারা জানেন যে এই নার্কো টেস্ট কিন্তু 100% অ্যালাউড না, বা এর সমস্ত তথ্য 100% বলে ধরে নেওয়া হয় না। বেশ কিছু কন্ডিশনের উপর বেশ কিছু জায়গা এখানে অমিট হয়, কিছু জায়গা এখানে অ্যাকসেপ্টেড হয়। সুতরাং কোথাও গিয়ে সঞ্জয় এই নার্কো টেস্টের মাধ্যমে যে এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিল না, সেই জায়গাটা এস্টাবলিশ হয়ে যেত, কিন্তু তার পাশাপাশি যারা জড়িত ছিল তারা কি ফেঁসে যাওয়ার চান্স ছিল? কেন এই জায়গাটা হচ্ছে? কেননা সিবিআই যেটা করেছিল, সঞ্জয়ের নার্কো টেস্টের কনসার্ন তারা নিয়েছিল, কিন্তু এই নার্কো টেস্টটা তারা করতে চেয়েছিল বাংলার বাইরে, যাতে কোথাও কেউ কোনোভাবে প্রভাব বিস্তার না করতে পারে। আর এই জায়গাটাই সঞ্জয়ের অজানা ছিল। তার আইনজীবী যখন এখানে জেনে গিয়েছিল যে রাজ্যের বাইরে নার্কো টেস্ট হবে, এবং তারপরেই কিন্তু সঞ্জয়ের পুরো ভোলটা বদলে যায়। সে কিন্তু বিচারপতির সামনে গিয়ে বলে দেয় যে না, সে এখানে কনসেন্ট দিচ্ছে না, সুতরাং এই নার্কো টেস্ট করা যাবে না।
ফলে একটা জায়গা সহজেই এবার উঠছে যে যদি নার্কো টেস্ট ফাইনালি করা নাই যায় তাহলে কি এবার তদন্ত থেমে যাবে, থমকে যাবে, বা কোনো রকমে গতিপ্রাপ্ত আর হবে না? এখানে যে জায়গাটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে সিবিআই কিন্তু ইতিমধ্যেই পলিগ্রাফ টেস্ট যে করেছিল সেখানে কিন্তু তারা মারাত্মক তথ্য পেয়েছে। 10টা প্রশ্ন করা হয়েছিল পলিগ্রাফ টেস্টে। সেই 10টা প্রশ্নেই সঞ্জয় যেটা উত্তর দিয়েছে যে সে কিন্তু দোষী নয়। তাহলে সে যদি দোষী না হয়, যেটা পলিগ্রাফ টেস্টে উঠে এসছে, তাহলে নিশ্চয়ই সে এখানে প্রথমে দোষ স্বীকার করে নিয়েছিল, ফাঁসি দিয়ে দেওয়া হোক বলেছিল। কেউ বা কারা তাকে এই জায়গাটায় তৈরি করছে, সেই জায়গাটা কারা, সেইটা খুঁজে দেখার জন্য এই নার্কো টেস্টটা করার পরিকল্পনা করা হয়েছিল। এখন যেহেতু সঞ্জয় নার্কো টেস্টে না করে দিয়েছে, তাহলে নেক্সট স্টেপ কী হচ্ছে? দেখুন, নির্যাতিতা আমাদের অভয়ের ঘাড়ে বা এইসব জায়গায় কিন্তু দাঁতের কাটা দাগের পাওয়া গিয়েছিল। সেটা কি সঞ্জয়েরই? কেননা সেই যদি একমাত্র দোষী হয় সেক্ষেত্রে কিন্তু তার লালারস এবং দাঁতের কাটার যে প্যাটার্ন সেটা কিন্তু ওই ক্ষতের সঙ্গে মিলে যাবে। এই জায়গাটা যদি মিলে যায় তাহলে সঞ্জয়ই যে দোষী এটা এস্টাবলিশ হয়ে যাবে। কিন্তু সেটা যদি না মেলে তাহলে সঞ্জয়কে যে স্কেপগোট করা হচ্ছিল এবং সঞ্জয় যে ষড়যন্ত্রের অংশ সেই জায়গাটা এসে যাবে। সুতরাং তাকেই ষড়যন্ত্রে কারা লিপ্ত করেছিল সেই জায়গাটাকে কিন্তু সেই জায়গাটা কিন্তু পেনিট্রেট করতে হবে। এবার এখানে এর জন্য সাহায্য নেওয়া হচ্ছে ফরেন্সিক ল্যাব, যেখান থেকে ওই লালারসটা সংগ্রহ করে পাঠানো হয়েছে এবং ওই দাগের সঙ্গে, নির্যাতিতার গায়ের সঙ্গে সেটা কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে। এই তো গেল সঞ্জয়ের কথা। কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট আজকে হচ্ছে সেটা হচ্ছে অভয়ের বাবা মাকে কিন্তু আরজিকর হসপিটালে বিকেলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। কেন? সকাল থেকেই সিবিআইয়ের বেশ কয়েকটা টিম আরজিকরে পড়ে আছেন এবং তারা বিভিন্ন জায়গা খুঁজে দেখছেন। বিশেষ করে প্ল্যাটিনাম জুবিলি যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে তারা খানা তল্লাশি চালাচ্ছেন। এবার প্রশ্ন হচ্ছে কেন? কেননা এই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংটা হচ্ছে মেন, যেখানে সেমিনার রুম রয়েছে চেস্ট মেডিসিনের, যেখানে ঘটনা ঘটেছিল বলে পুলিশ জানাচ্ছে, অকুস্থল বলে জানাচ্ছে। সেইখান থেকে এই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং অনেকটা দূরে। এই বিল্ডিংয়ে আসলে সন্দীপ বসতো। আসলে এই বিল্ডিংটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ। সুতরাং সেখানে গিয়ে এই ডাক্তারিদের সরকারি তথ্য, সেদিনের রোস্টার, কিভাবে কি হয়েছে, কারা ছিল, সেই সমস্ত কিছু যেমন খুঁজে দেখার চেষ্টা করা হচ্ছে, তার পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, সন্দীপ প্রিন্সিপাল হিসেবে কোন কোন কম্পিউটার ব্যবহার করতো এবং সেখান থেকে কোন তথ্য আদান প্রদান করতো সেইগুলো কিন্তু পুরোপুরি খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা বাবা মাকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে যে এখানে বিভিন্ন বয়ান মিলিয়ে দেখার দরকার আছে। বাবা মার কাছ থেকে যেটা জানা হচ্ছে, তারা একটা অভিযোগ করেছিলেন যে তাদেরকে গিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছিল, কোথায় বসিয়ে রাখা হয়েছিল, কিভাবে হয়েছিল, কারা এসেছিলেন, সেই সমস্তটা অকুস্থল দেখলে তাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, বা তারা যে ডেসক্রিপশন দিয়েছেন সেটার সঙ্গে মিলিয়ে দেখা হবে। এবার এইটা যেমন বাবা মায়ের ভার্সন রয়েছে, উল্টো দিকে পুলিশের ভার্সন রয়েছে, যে পুলিশ সবসময় নিজেদের সেফগার্ড করছে যে না না তারা তো একদম সব সুন্দরভাবে করেছে। কিন্তু এই দুটো ভার্সন যখন অকুস্থলে গিয়ে মিলিয়ে দেখানো হবে তখনই কিন্তু স্পষ্ট হয়ে যাবে কে সত্যি কথাটা বলছেন, অভয়ের বাবা মা নাকি পুলিশ। পুলিশ সত্যিই কিছু গোপন করেছিল, তাদেরকে আড়াল করে রেখেছিল, সেই সমস্ত কিছু চলে আসবে। এর পাশাপাশি আরেকটা জায়গা যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে এই তদন্তকে ক্র্যাক করতে গেলে ঘটনার পুনর্নির্মাণ অত্যন্ত জরুরি। সুতরাং সেই জায়গায় কোথায় কি দেখেছিলেন, কিভাবে দেখেছিলেন, সেইগুলোও কিন্তু বাবা মায়ের কাছ থেকে জানাটা অনেকটা জরুরি। যেখানে কলকাতা পুলিশের উপর একটা বড় সন্দেহ হচ্ছে যে এই নির্যাতিতার শরীরে যে চাদর ঢাকা দেওয়া ছিল সেটা কিন্তু বারবার বদলেছে, তার শরীরের অবস্থান বারবার বদলেছে। সুতরাং সেই সবের জন্য তার বাবা মাকে সেখানে ডেকে পাঠানো হয়েছিল। এইদিকে যখন বাবা মায়ের এই দিকটা সিবিআই দেখছে তখন সেইখানেই দুটো মারাত্মক ক্লু কিন্তু সিবিআই আবার পেয়ে গেছে। একটা সঞ্জয়কে ঘিরে, সঞ্জয়ের এই যে টেস্টটা করা হচ্ছে, ফরেন্সিক টেস্ট, তার লালারস, দাঁতের যে কামড়ের প্যাটার্ন, সেগুলো যে সংগ্রহ করা হচ্ছে, যে যারা এগুলোকে কালেক্ট করতে গিয়েছিলেন, সঞ্জয়ের গা থেকে এতটাই দুর্গন্ধ বার হচ্ছিল যে তারা সেই সঞ্জয়ের ধারে কাছেই যেতে পারছিল না, সেখানে টেস্টই করতে পারছিল না। সেখানে খোঁজ নিয়ে জানা যায় সঞ্জয় যবে থেকে জেলে এসেছে তার পরিবারের লোক তার সঙ্গে দেখা করছে না। এবার জেলের যেহেতু নিয়ম রয়েছে যে পরিবারের লোক যদি জামাকাপড় না পৌঁছে দেয় তাহলে যে জামাকাপড় পরে আছেন সেটাই পরতে হবে। প্রায় 1 মাসের উপর একই জামাকাপড় পরে আছেন, ফলে গা থেকে ওই দুর্গন্ধ বেরোচ্ছিল। এবার এখানে একটা সিবিআইয়ের সন্দেহ জাগছে যে পরিবারের লোক সত্যিই কি সঞ্জয়কে পরিত্যক্ত করে ঘোষণা করে দিয়েছে, তার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না। কেননা তার দিদি কমেন্ট করেছিল যে সঞ্জয়কে ফাঁসি দিয়ে দাও।
অথচ যত ঘটনা এগোচ্ছে তত বোঝা যাচ্ছে যে সঞ্জয়কে বলির বকরা করা হয়েছিল, তাকে ষড়যন্ত্রের পাঠ করা হয়েছিল, কিন্তু মেন ঘটনার সঙ্গে হয়তো সঞ্জয়ের সরাসরি যোগ নেই। এই অবস্থাও পরিবার কেন তার থেকে এতখানি মুখ ফিরিয়ে আছে? নাকি এটা কোনো রকম একটা চাল, যারা অ্যাকচুয়ালি অভিযুক্ত তারা খুব ভালো করে জানে যে পুলিশের সঙ্গে কি ব্যাপার রয়েছে, জেলের কি নিয়ম রয়েছে, যে কারণে পরিবারকে বলা হয়েছিল যে যাতে জামাকাপড় সাপ্লাই না করে, তাহলে সঞ্জয় এই যে ব্যাপারটা হবে সেই জায়গা থেকে তাকে জেরা করাই হোক, তার কাছ থেকে বিভিন্ন ওই লালা রস এগুলো সংগ্রহ করাই হোক, এই জায়গাটা আটকে যেতে পারে। এরকম কোনো পরিকল্পনা নেই তো? কেননা পুলিশ এবং প্রশাসনের একটা বড় অংশ যে এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত রয়েছে, এটা মোটামুটি সিবিআইয়ের কাছে স্পষ্ট হয়ে গেছে। ফলে এই সম্ভাবনাটা তারা কিন্তু উড়িয়ে দিচ্ছেন না। যাই হোক, শেষ পর্যন্ত সলিউশন হিসেবে যেটা হয়, সঞ্জয়ের এক পরিচিতকে ধরে যোগাযোগ করিয়ে তাকে দিয়ে নতুন জামাকাপড় কিনিয়ে এই সঞ্জয়কে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত ফরেন্সিকের স্যাম্পেল সেখানে কিন্তু কালেক্ট করা হয়। এই সন্দেহটা সিবিআইয়ের বাড়ছে আর একটা জায়গা থেকে। আপনাদের নিশ্চিতভাবে মনে আছে, সঞ্জয় কাণ্ডে একজনের নাম উঠে এসেছিল, এক পুলিশ আধিকারিকের নাম উঠে এসেছিল, এএসআই অনুপ দত্ত। যে অনুপ দত্ত প্রথম দিন যখন ওই সিজিও কমপ্লেক্সে যায়, সংবাদ মাধ্যমকে দেখে দেদার দৌড় লাগায় এবং এই সঞ্জয় অনুপ দত্তকে ফোন করে, সেই পুলিশ ব্যারাকে থাকা সমস্ত কিছু এই অনুপ দত্তের থ্রু দিয়ে হতো এবং এই অনুপ দত্তেরও পলিগ্রাফ টেস্ট হয়েছে। হঠাৎ করে এখন সেই অনুপ দত্তের বিরুদ্ধে এতদিনে লালবাজার জেগে উঠেছে, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু হয়েছে। আর এটাই সন্দেহটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে সিবিআইয়ের। অনুপ দত্ত যে এই কাজ করতো এটা নাকি পুলিশ বিভাগ জানতোই না? এটা হতে পারে যে সঞ্জয় দিনের পর দিন পুলিশ বেড়াকে এই কাজ করিয়ে গেছেন সেটা কোনো রকম কিছু জানতো না? এই অনুপ দত্ত কোন কোন পুলিশ অফিসারের ঘনিষ্ঠ, সেই পুলিশ অফিসার এই পশ্চিমবঙ্গের প্রশাসনের কোন সর্বোচ্চ স্তরের সঙ্গে কিভাবে যুক্ত, কিভাবে একই থানায় থেকে গেছেন, সেই সমস্ত তথ্য কিন্তু সিবিআইয়ের হাতে চলে এসেছে। ফলে এই অনুপ দত্তের বিরুদ্ধে এখন হঠাৎ করে লালবাজারে জেগে ওঠাটা যথেষ্ট সন্দেহ বাড়াচ্ছে। তার কারণ হচ্ছে যে এই যখন সন্দীপ ঘোষকে সিবিআই ডাকাডাকি শুরু করে তখন হঠাৎ করে কিন্তু নবান্ন এসআইটি গঠন করেছিল, যেখানে মনে করা হচ্ছিল বা হাইকোর্টও মনে করেছে যে এটা কোথাও গিয়ে সন্দীপ ঘোষকে বাঁচাবার চেষ্টা। যে সন্দীপ ঘোষকে 6 মাস আগে ক্লিনচিট দিয়েছে এই কলকাতা পুলিশ টালা থানা, সেই সন্দীপ ঘোষকে একই দোষে দুষ্ট পাচ্ছে সিবিআই এবং গ্রেপ্তার হচ্ছে। অর্থাৎ যখনই সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা হচ্ছে, এই তদন্তে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে, তখনই কিন্তু তদন্তের নামে জেগে উঠছে লালবাজার কলকাতা পুলিশ, যেটা কিন্তু সন্দেহ বাড়াচ্ছে। অর্থাৎ এই ঘটনার পিছনে এমন কোনো বড় মাথা আছে যেগুলো সামনে এসে যেতে পারে, সেই জন্য সিবিআই যাদের অ্যারেস্ট করতে পারে তাদের কি সেফগার্ড করার চেষ্টা হচ্ছে? এই জায়গাটা সিবিআইকে ভাবাচ্ছে। অন্যদিকে ইডি, যারা সিবিআইয়ের দোসর হয়ে এই মামলায় ঢুকে গেছে অলরেডি, তারা কিন্তু সার্চ অপারেশন চালাচ্ছে, তারা মারাত্মক তথ্য নিয়ে এসছে। আপনারা জানেন যে সন্দীপের বাড়িতে খোঁজ করে যত না জিনিস পাওয়া গেছে তার থেকে বেশি জিনিস পাওয়া গেছে তার শ্যালিকা অর্পিতা বেরা, তিনি এবং তার হাজব্যান্ড দুজনেই ডাক্তার, তাদের ফ্ল্যাট থেকে পাওয়া গেছে। তারা যে আবাসনে থাকেন সেখানে দুখানা ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাটে তারা থাকেন, আর একটা ফ্ল্যাট থেকে নাকি এই সমস্ত কিছু পাওয়া গেছে। সেখানে বিভিন্ন জমি জমার দলিল টলিল তো আছেই, কিন্তু তার সঙ্গে টেন্ডার দুর্নীতি যে হয়েছে সেই টেন্ডারের কাগজপত্র সেইগুলোও আছে। কিন্তু সবথেকে মারাত্মক যেটা পাওয়া গেছে, 200টিরও বেশি প্রশ্নপত্র, উত্তরপত্র, মেডিকেল সংক্রান্ত সেইগুলো পাওয়া গেছে। এবং সবথেকে বড়, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই সন্দীপ এক্স প্রিন্সিপাল আরজি কর কলেজ, সুতরাং আরজি কর কলেজ সম্পর্কিত কিছু যদি থাকতো তাহলেও বোঝা যেত যে এইখানে সন্দীপ মৌরসির পাটটা চালাচ্ছে, সে এখানে কোনো রকম দুর্নীতি চালাচ্ছে, এই প্রশ্নপত্র উত্তরপত্র সেখানে টাকা পয়সার খেল হয়েছে, সেটা আরজি কর সংক্রান্ত। কিন্তু সবথেকে যেটা অবাক করেছে ইডিকে সেটা হচ্ছে শুধু আরজি কর কলেজ নয়, আরজি কর মেডিকেল কলেজের বাইরেও একাধিক মেডিকেল কলেজ, সেটা এই মুহূর্তে তারা রিভিল করছেন না, কিন্তু একাধিক মেডিকেল কলেজ রয়েছে যার প্রশ্নপত্র এবং উত্তরপত্র এইখান থেকে পাওয়া যাচ্ছে। ফলে সিবিআই, এই ইডি যে অ্যাঙ্গেলটা খুঁজে দেখার চেষ্টা করছে সেটা হচ্ছে যে মোটা টাকার বিনিময়ে এখানে কি প্রশ্ন লিক করিয়ে দেওয়া হতো, উত্তরপত্র বদলে দেওয়া হতো। যদি সত্যি এটা হয়, গোটা মেডিকেল সিস্টেম জুড়ে পশ্চিমবঙ্গে একটা যে বড় ভুয়ো চক্র চলছে এটা স্পষ্ট হয়ে যাবে এবং এই তদন্ত আরও বৃহত্তর প্রেক্ষাপটে কিন্তু চলে আসবে। সেটা শুধুমাত্র তখন আরজিকর সংক্রান্ত বিষয় থাকবে না, কেননা এই ধরনের কোনো কিছু তদন্তে পাওয়া গেলে সেগুলো যখনই আদালতে জমা দেওয়া হবে, আদালত কিন্তু বাকি সব মেডিকেল কলেজের জন্য, সামগ্রিকভাবে স্বাস্থ্য ভবনের জন্য কিন্তু এই তদন্তের রাস্তা খুলে দিতে পারে। কিন্তু সবথেকে যে জিনিসটা ভাবাচ্ছে, যে সত্যিই যদি এরকম ভুয়ো চক্র হয়, টাকার বিনিময়ে এই পাশ ফেলের খেল চলে, যে যে অভিযোগ বারবার কিন্তু আন্দোলনরত ডাক্তাররা জানাচ্ছেন, তাহলে একটা জিনিস স্পষ্ট হয়ে যাবে যে পশ্চিমবঙ্গে এই তৃণমূল জামানায় যারা ডাক্তার হয়েছেন তারা আসল ডাক্তার তো না, তারাও ভুয়ো ডাক্তার।
এই পয়সা দিয়ে প্রশ্নপত্র পেয়ে গিয়ে টুকে পাশ করেছেন, ফলে তারা যে রোগী পরিষেবা দিচ্ছেন সেখানে কতখানি তারা দিতে পারছেন। মানুষের জীবন মৃত্যু যেখানে পড়ে আছে সেই জায়গাটাকেও ছেলে খেলার জায়গায় নিয়ে চলে গেছে এই তৃণমূল সরকার। আপনারা বলবেন এটা করেছে সন্দীপ ঘোষ, করেছে একটা মেডিকেলের চক্র, কিন্তু সরকারটা চালাচ্ছে কারা? এত বড় দুর্নীতি হচ্ছে, এত বড় স্ক্যাম হচ্ছে, তার কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট নেই। এই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, যার হাতেই পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের ইন্টেলিজেন্স, স্বরাষ্ট্র দপ্তরের ইন্টেলিজেন্স কোথাও কিচ্ছু কাজ করছে না, তিনি কিচ্ছু জানতে পারছেন না, আর এত বড় দুর্নীতি চক্র চলছে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা তাকে নৈতিক দায় এসব কথা তো আমি ছেড়ে দিচ্ছি। ইডি যে জায়গাটায় ধরতে চলেছে, এতদিন তদন্ত শুধুমাত্র আরজি করে সীমাবদ্ধ ছিল, আরজি কর নিয়ে সেখানকার দুর্নীতি নিয়ে হচ্ছিল। কিন্তু এই আন্দোলনরত ছাত্ররা, ডাক্তাররা কিন্তু বারবার বলছিল যে আরজি কর একটা টিপ অফ দ্য আইসবার্গ। গোটা স্বাস্থ্য ভবনকে ঘিরে, পশ্চিমবঙ্গের গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে ঘিরে বৃহত্তর দুর্নীতি চক্র চলছে, সেটাকে এক্সপোজ করার সময় এসেছে। সন্দীপ ঘোষের শ্যালিকার বাড়িতে এই সার্চ অপারেশন করে কিন্তু ফাইনালি সেই চক্রটার দিকেই, সেই বৃহত্তর তদন্তের দিকেই ইডি এগিয়ে গেল। যদিও তার শ্যালিকাকে ডাকা হয়েছে তদন্তের জন্য, জিজ্ঞাসাবাদের জন্য। সেখানে দেখা হবে যে সন্দীপের সঙ্গে যুক্ত ছিল, সন্দীপই এই বাড়িতে রাখতে দিয়েছিল, নাকি তার শ্যালিকা এবং তার স্বামী যুক্ত ছিল, সেটা তো ইডি দেখবে। কিন্তু একই জায়গা থেকে একাধিক মেডিকেল কলেজের প্রশ্নপত্র, উত্তরপত্র পাওয়া যাচ্ছে। সেখানে টাকার খেল এবং বড় সড়ো দুর্নীতি চক্র সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে রয়েছে। এই কনক্লুশনে মোটামুটি প্রাথমিকভাবেই চলে আসতে পেরেছে ইডি। ফলে এই তদন্ত শুধুমাত্র আগামী দিনে যে আরজি করেই সীমাবদ্ধ থাকবে, নাকি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়বে, সেটাই কিন্তু এখন সবথেকে বড় কথা হচ্ছে। কি বলবেন বন্ধুরা সিবিআই ইডি তদন্ত ঘিরে? রোজই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য আসছে, এবং সেগুলো নিশ্চিতভাবে মঙ্গলবার যে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে তো যাবেই। সুপ্রিম কোর্ট কি এইসব দেখে শুনে চোখ বুজে বসে থাকবে? কেউ কি সেফগার্ড হবে? নাকি এখানে যে বৃহত্তর দুর্নীতির পরিসরটা হচ্ছে সেটা ভেবে, সেটা দেখে, সেটা বুঝে সুপ্রিম কোর্ট ফাইনালি বাংলার মানুষকে রিলিভ করার জন্য আল্টিমেট কোনো একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে এই আরজি করকে ঘিরে, পশ্চিমবঙ্গের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।